অমাবস্যার রাত ছিল। চন্দন মজায় গাড়ি চালাচ্ছিল। রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম তো দূর, একটাও গাড়ি কোথাও ছিল না। ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা, আর চন্দন ওই সময় ওটাই করছিল। রাত 2টো বাজবে, আর হঠাৎ এই হাইওয়ের মাঝামাঝি সাদা শাড়ি পরে একটা মহিলা দাঁড়িয়েছিল। তার চুল খোলা ছিল। যেই গাড়ির হেডলাইট ওর ওপর পড়ল, ওর সাদা ভিজে চেহারা আর সাদা শাড়ির ওপর রক্তের দাগ দেখা গেল। চন্দন অবাক হয়ে গেল। চন্দনের গাড়ি 2-3 বার পাল্টি খেয়ে গাছে গিয়ে ধাক্কা মারল, কিন্তু ওই মহিলা তখনও ওখানেই দাঁড়িয়েছিল। যেই চন্দনের শ্বাস প্রশ্বাস পড়া বন্ধ হয়ে গেল, ওই মহিলা রাস্তা থেকে বেরিয়ে এসে ওই গাছের সামনে গাড়িটার কাছে গেল। আজ তো বড় শিকার পাওয়া গেল। এই অমাবস্যার রাতে কিছু না কিছু শিকার পাওয়াই যায়। চল, আজকে বড় শিকার ধরেছি। তোমার ভয় করে না যদি কোনোদিন কোনো গাড়ি এসে আমাকে ধাক্কা মারে? পাগলামো করিস না। আজ পর্যন্ত কোনোদিন এমন হয়েছে? আর কতদিন করবি এসব? আরও টাকা না জমা হওয়া পর্যন্ত। আর তাছাড়া এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে নাকি? 15 দিন অন্তর অন্তর 10-15 হাজার টাকা তো এমনি এমনি হাতে চলে আসে। তাহলে এই কাজ ছাড়বো কেন? চল, তাড়াতাড়ি জামা কাপড় বদলে নে। কেউ আসার আগে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। রতন আর কাঞ্চনার এটাই একমাত্র কাজ ছিল। হাইওয়ের ওপর অমাবস্যার রাতে কোনো না কোনো ফাঁকা জায়গায় কাঞ্চনা দাঁড়িয়ে থাকত, আর ওকে বাঁচানোর জন্য ড্রাইভাররা গাছে গিয়ে ধাক্কা মারত, আর রতন তাদেরকে লুটে নিয়ে ফিরে যেত। পরের অমাবস্যা পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকত, আর তারপরের অমাবস্যায় আবার বেরিয়ে পড়ত। রতন, তুমি ওই গাড়িওয়ালাকে মেরেছ? তো কি করতাম? ও মরেইনি। জখমই ছেড়ে দিতাম ওকে। কালকে যদি পুলিশকে সব বলে দিত, তখন কি হতো? আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেত। দেখো, কিছু টাকা তো আমরা জমিয়েছি। চলো না অন্য কোথাও চলে যাই, দূরে পরিশ্রম করে ইনকাম করব। কষ্ট হবে একটু ঠিকই, কিন্তু এই ভয়ে তো বাঁচতে হবে না। তুমি কি বোকা? কি ধরনের ভয়? দেখ কাঞ্চনা, কাজ কাজ। এটা ঠিক না এটা ভুল, এইসব দেখার কোনো দরকার নেই। কাল যদি রাজমিস্ত্রির কাজ করি, তাহলে পড়ে যাওয়ার তো ভয় থাকবেই। তো এটাতে কি খারাপ আছে? তাও এইভাবে লোকেদের মারা, লুটপাট করো ঠিক আছে, কিন্তু আজকাল তুমি খুন করা শুরু করেছো। একটুও ভয় পাও না? আমার তো তোমাকেই ভয় করে এখন। যদি না মারি তাহলে কালকে পুলিশ আমাকে মারবে। এখন চুপ কর আর রুটি খা। বিগত 3 মাসে তুমি 5টা খুন করেছো। কখনো ভেবে দেখেছো একবারও? দেখ কাঞ্চনা, আর কিছু মাস, তারপর আমরা এখান থেকে চলে যাব। এখন চুপ কর আর খাবারটা খেয়ে নে। আবার অমাবস্যার রাত চলে এলো। কাঞ্চনা আর রতন আবার তৈরি হলো। এই অমাবস্যার রাতে বৃষ্টি হচ্ছিল। রতন ভাবছিল এটাই ওদের ভালো সুযোগ, কারণ এই বৃষ্টির রাতে গাড়ি স্লিপ করে পাল্টি খাওয়ার সম্ভাবনা বেশি। কাঞ্চনা রাস্তার মাঝে চুল খুলে দাঁড়িয়ে থাকত। জানি না কেন আজকে কাঞ্চনাকে একটু উদাস লাগছিল। দূর থেকে একটা গাড়ি আসছিল। সবকিছু আগের মতোই হচ্ছিল। গাড়ি রাস্তা থেকে বেরিয়ে আসা, ড্রাইভারের মৃত্যু, রতনের সুযোগ সুবিধা পূরণ, সবকিছু। রতন খুবই খুশি ছিল। ও দৌড়ে কাঞ্চনার কাছে গেল। আজকে একটু বেশি ইনকাম হয়েছে কাঞ্চনা। কি হলো, কিছু বলবি না? কি আর বলবো, তুমি খুশি তো? হ্যাঁ, আজকে তো বড় শিকার হাতে পড়েছে। তাড়াতাড়ি কর, এখান থেকে বেরোতে হবে। তাড়াতাড়ি কর, বেরোতে হবে এখান থেকে। আর কতদিন খেলবে এই খেলা? একদিন না একদিন এর ফল ভুগতেই হবে তোমার। আবার কি হলো তোর? সেই একই নাটক। কাঞ্চনা! কাঞ্চনা সামনেই মাটিতে পড়ে গেল। তার সারা শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছিল। কেউ তার পেট চিরে দিয়েছে। তুমি কে?
চিনতে পারলে না? তুমি এখনো বেঁচে? এটা ওই মহিলা ছিল যাকে রতন অ্যাক্সিডেন্টের পর খুব বাজেভাবে খুন করেছিল। তার ছেলে এবং স্বামী তো আগেই মরে গিয়েছিল, আর শেষ নিঃশ্বাস নিতে নিতে ওই মহিলা রতনকেই দেখছিল, যেন ওর চেহারাটাকে নিজের মনে গেঁথে নিচ্ছিল। রতন শুধু একটা মঙ্গলসূত্রের জন্য তার গলা কেটে দিয়েছিল। বাঁচাও, 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 বাঁচাও! রতন ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার প্রাণ বাঁচানোর জন্য তার পালানো বৃথাই হলো। ওই ভয়ানক মহিলা তার বড় বড় নখ দিয়ে তার গলা চিরে দিল, এবং ওই বড় বড় নখ ততক্ষণ পর্যন্ত তার গলায় ফোঁটাতে লাগলো যতক্ষণ না তার শরীর থেকে প্রাণ সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। নীরজ বর্মা মথুরা কোর্টের একজন উকিল। সেই দিন খুবই খুশি ছিল। একটা সেকেন্ড হ্যান্ড কার কিনতে সে গ্যারেজে গিয়েছিল নিজের বউয়ের সাথে। না ভাই, সেকেন্ড হ্যান্ড বাইকই তো, এত দামে কেন বিক্রি করছেন? স্যার, খুব একটা দামি নয়, আপনি নিয়েই দেখুন না, আপনার টাকা উসুল হয়ে যাবে। না, ছেড়ে দিন, আমি অন্য কোথাও দেখে নেব। থ্যাংক ইউ। ঠিক আছে, যেরকম আপনার ইচ্ছা। বলুন নীরজ সাহেব, ডেলিভারি আজকেই নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা নিন, আজকে আমি নিয়ে যাব। এই নিন টাকাটা। গাড়ি ঘরে আসার পর নীরজের খুশি আরও বেড়ে গেল। প্রত্যেকদিন নীরজ আর অবনী কোথাও না কোথাও ঘুরতে যেত। গাড়ি আসার পর কলোনিতেও নীরজের সম্মান বেড়ে গিয়েছিল। গাড়ির একটা ব্যাপার খুব অদ্ভুত ছিল। শহরের বাইরে একটা গাছের নিচে আসতেই গাড়ি বন্ধ হয়ে যেত। কি হলো ভাই? জানি না সাহেব, গাড়ির কন্ডিশন তো ঠিকঠাকই আছে, আমিও ঠিক বুঝতে পারছি না গাড়ি বন্ধ কেন হয়ে যাচ্ছে। আপনি ড্রাইভিং সিটে বসুন, আমি ধাক্কা দিচ্ছি। অদ্ভুত ব্যাপার। সাহেব, একদিন গাড়িটা গ্যারেজে রেখে আসবেন, আমি চেক করে নেব। বিগত 1 মাস ধরে এই গাড়ি 3 বার বন্ধ হয়েছে, আর সেটাও একই জায়গায়। সত্যি বলছো তো? হ্যাঁ ঠিকই, কিন্তু কি বলতে চাইছো? নীরজ, দেখো, আমার এই বিষয়টা ভীষণ অদ্ভুত লাগছে। তুমি বরং কোনো মন্দিরে গিয়ে এই গাড়িটার একবার পুজো করিয়ে আনো। এটা ঠিক হচ্ছে না। দেখো অবনী, আমি একজন শিক্ষিত মানুষ, আমি এইসব ব্যাপারে বিশ্বাস করি না। হতে পারে গাড়ি কিছুক্ষণ চলার পর খারাপ হয়ে যায়। যাই হোক, ছেড়ে দাও, কালকে সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে। আর হ্যাঁ, এইসব ভূত প্রেত আমি মানি না, এইসব বাজে কথা। সেই দিন কাজ থেকে আসতে নীরজের দেরি হয়ে গেল, আর তারপর সকাল থেকে বৃষ্টি নেমেছিল। নীরজ ওই রাস্তায় এলো, আর ঠিক ওই গাছের সামনে এসে গাড়ি আবার জেকে সেই বন্ধ হয়ে গেল। নীরজ প্রচণ্ড রাগে বিরক্ত হয়ে গ্যারেজওয়ালাকে ফোন করল। ফোন রিং হচ্ছিল, এমন সময় ওর নজর ফ্রন্ট মিররে পড়ল। কে কে আপনি? মেয়েটি অদৃশ্য হয়ে যেতে নীরজ আরও ভয় পেয়ে গেল, আর তখনই বিদ্যুৎ চমকালো, আর বিদ্যুতের আলোয় নীরজ দেখতে পেল ওই মেয়েটি গাছটির তলায় দাঁড়িয়ে ওকেই ডাকছে। ভয় নীরজ পাথর হয়ে গিয়েছিল। হ্যালো হ্যালো, কি হলো নীরজ সাহেব? না, কিছু না, কিছু না, আমি আসছি গ্যারেজে। তোমাকে এই গাড়ি কে বেচেছে? কাপুর সাহেব বলে একজন, আমাদের ডায়মন্ড চকেই ওদের বাড়ি। এটা হলো ওনাদের ঠিকানা। তুমিও চলো আমার সাথে। নমস্কার কাপুর সাহেব, আপনার এই গাড়িটা আমি কিনেছিলাম। আমার একটা জিজ্ঞাসা ছিল,
এই ফটোটা কার? আমার মেয়ে জ্যোতির। কেন, কি হয়েছে? একে আমি কালকেই ওই গাড়িতে দেখেছি। কি, কখন, কে কি বললো? কিছুই বলেনি আসলে, তারপরে ও উধাও হয়ে গেল। দেখো বাছা, তুমি কেন এখানে এসেছো আমি জানি না, কিন্তু তোমার মতলব যদি আমাদেরকে কষ্ট দেওয়া হয়ে থাকে তাহলে প্লিজ এইরকম করো না। আমাদের মেয়ে জ্যোতি এতদিন ধরে নিখোঁজ। আমি কমপ্লেনও করেছি, বহুবার পুলিশ স্টেশনে গেছি, কিন্তু কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। আর তুমি বলছো? আঙ্কেল, আমি আপনার সাথে আবার দেখা করব পরে। চলো শ্যাম। অন্ধকার রাতে নীরজ ক্যারেজোলাকে সঙ্গে নিয়ে ওই গাছের নিচে চলে এলো। ঠিক ওই জায়গাতে এসেই গাড়ি আবার বন্ধ হয়ে গেল। গ্যারেজওয়ালা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নীরজ ইশারা করে তাকে চুপ থাকতে বলল। নীরজের চোখ ফ্রন্ট মিররের ওপরে ছিল। নীরজ যেরকমটা ভেবেছিল ঠিক সেই রকমটাই হলো। পেছনের সিটে জ্যোতি বসেছিল। জ্যোতি, এই গাড়ি তোমার তো? কি চাও তুমি? কিছু বলার আছে তোমার? সাহেব, আপনি কার সাথে কথা বলছেন? শ্শ্, বলো জ্যোতি, কিছু বলার আছে? চলো শ্যাম, আমাদের কিছু খুঁজতে হবে। কি খুঁজতে হবে স্যার? আমি জানি না, এমন কোনো জিনিস যেটা তোমার অদ্ভুত লাগে আর যেটা এখানকার নয়। চলো। দুজনে মিলে ওই গাছের নিচে কিছু একটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর নীরজ একটা চুড়িদারের টুকরো পেল, যেটার ওপর রক্ত লেগেছিল। ঠিক তখনই গ্যারেজওয়ালা ওখানে একটা চেন দেখতে পায়, আর সেটা নীরজকে তক্ষুনি দেখায়। কিন্তু নীরজ বুঝতে পারে না। নীরজের মনে হচ্ছিল এই চেন ও আগেও দেখেছে। আর হঠাৎই গাড়ি স্টার্ট হয়ে গেল। নীরজ একবার গাড়িটার দিকে দেখছিল আর একবার চেনটার দিকে। ও এখন সব কিছু বুঝে গেছে। শ্যাম, মনে আছে তোমার? আমরা যখন গাড়িটা নিতে এসেছিলাম তখন একটা ছেলে একটা বাইক বেচতে এসেছিল। হ্যাঁ, মনে আছে, মনে আছে স্যার। তোমার কাছে ওর নাম্বার বা ঠিকানা কিছু একটা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বল এবার, সত্যি সত্যি সবকিছু বল, নাহলে হাড় ভেঙে রেখে দেবো। বলছি 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 স্যার, জ্যোতি খুব ধনী, এটা আমি জানতাম। আমাদের টাকার খুব প্রয়োজন ছিল, এই জন্য আমরা একটা প্ল্যান বানাই। আমরা জ্যোতির কাছ থেকে লিফট নিই আর ওকে ওই গাছের তলায় নিয়ে যাই আর কি। আমরা ওর সমস্ত টাকা পয়সা ছুরি দেখিয়ে ছিনিয়ে নিই, কিন্তু আমাদের ভয় ছিল যে ও যদি পুলিশকে কিছু বলে দেয়, এই জন্য আমরা ওকে গাড়ির ভেতরে গলা টিপে মেরে ফেলি আর ওর লাশ ওই গাছের নিচে পুঁতে ফেলি। ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। তাহলে নতুন চেনটা কোত্থেকে এলো? জ্যোতির সাথে আমার চেনটা ওখানে পড়ে গিয়েছিল, বাবা বকবে তাই জন্য জ্যোতির থেকে লোটা টাকা পয়সা নিয়ে ওই রকমই একটা চেন কিনে নিই, কারণ আবার ওই গাছের কাছে গিয়ে ওই চেন খুঁজতে আমাদের ভয় লাগছিল। লজ্জা লাগে না? নিজের স্বার্থের জন্য একজন ইনোসেন্ট মেয়ের প্রাণ নিয়ে নিলে, এবার সারা জীবন জেলে পচে মরো। নিয়ে যাও একে। থ্যাংক ইউ বাবা, আজ তুমি আমার মেয়েকে সঠিক বিচার দিয়েছো বাবা। ভগবান তোমার মঙ্গল করুন। 1 বছর কেটে গেছে এই ঘটনাটার পর। জ্যোতির খুনিরা শাস্তি পেয়েছে, আর তারপর থেকে আজ পর্যন্ত নীরজের গাড়ি কখনো ওই জায়গায় বন্ধ হয়নি।